আজকের ভিডিওতে আমি এমন একটি গল্প শেয়ার করতে চাই যা সম্পর্ক, আনুগত এবং আমার জীবনের বেশিরভাগ সময় ধরে আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। আমার নাম এমিলি জনসন এবং আমার জীবনের বেশিরভাগ সময় ধরে আমি সত্যি বিশ্বাস করতাম যে আনুগত হল ভালোবাসার সর্বোচ্চ রূপ। ওরেগনের একটি শান্ত ছোট শহরে বেড়ে ওঠার পর আমি এমন একটি বাড়িতে বড় হয়েছি যেখানে বিশ্বাস কেবল গুরুত্বপূর্ণই ছিল না, বরং সবকিছুই ছিল। আমার বাবা মা আমাকে সবসময় বলতেন, এমিলি, মানুষের কাছে সবসময় টাকা, মর্যাদা বা সাফল্য নাও থাকতে পারে, কিন্তু যদি তোমার আনুগত থাকে তাহলে তোমার কাছে অমূল্য কিছু আছে। সেই শিক্ষা শৈশব, উচ্চ বিদ্যালয় এবং প্রাপ্তবয়স্ক জীবনেও আমার সাথে ছিল। আমি সর্বোপরি আনুগতকে মূল্যবান বলে মনে করতাম। বন্ধুত্ব, পারিবারিক বন্ধন, রোম্যান্টিক সম্পর্ক। আমি ভেবেছিলাম যতক্ষণ আনুগত থাকে ততক্ষণ তারা প্রায় যে কোনো কিছুতেই টিকে থাকতে পারে। কিন্তু জীবনের একটি নিষ্ঠুর উপায় হল আপনার সবচেয়ে কাছের মূল্যবোধ পরীক্ষা করা, এবং কখনো কখনো আপনি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেন তারাই সবচেয়ে গভীর ক্ষত রেখে যান। এই গল্পটি বিশ্বাসঘাতকতা সম্পর্কে, কিন্তু বেশিরভাগ মানুষ যেভাবে আশা করে সেভাবে নয়। এটি কোনো প্রেম বা অর্থের মিথ্যা সম্পর্কে ছিল না। না, এই বিশ্বাসঘাতকতা ছিল আরও শান্ত, আরও সুখ, কিন্তু ঠিক ততটাই বেদনাদায়ক। এটি রসিকতা, নীরবতা এবং আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার কাছ থেকে সুরক্ষার অভাবে করে এসেছিল। এবং আমি আপনার সাথে সৎভাবে কথা বলবো। কলেজে আমার স্বামী ডেভিডের সাথে দেখা হওয়া আমাকে ভেঙে দিয়েছে। তিনি সেই উচ্চস্বমে চটকদার ধরনে ছিলেন না। তিনি তার চারপাশে সবাইকে প্রভাবিত করার চেষ্টা করেননি, বরং তিনি শান্ত, দয়ালু এবং স্থির ছিলেন, যা তাৎক্ষণিকভাবে আমাকে আকর্ষণ করেছিল। যেখানে আমি উদ্বিগ্ন এবং বিস্তারিতভাবে মনোযোগী ছিলাম, তিনি ছিলেন স্বাচ্ছন্দ্যময় এবং আশ্বস্তকারী। আমরা ডেটিং শুরু করি এবং পরবর্তী 5 বছর ধরে আমরা একটি সম্পর্ক তৈরি করি যা অটল মনে হয়। স্নাতক হওয়ার পর আমরা বিয়ে করি। ডেভিড একজন ইঞ্জিনিয়ার হয়ে ওঠে এবং আমি মার্কেটিংয়ে কাজ শুরু করি। একসাথে আমরা একটি শান্ত পাড়ায় একটি আরামদায়ক ছোট বাড়ি কিনেছিলাম। এটা অসামান্য ছিল না, কিন্তু আমাদের ছিল। বাইরে থেকে ভেতরে তাকালে আমাদের জীবনটা ছিল নিখুঁত। বন্ধুদের সাথে ডিনার, সপ্তাহান্তে বারবিকিউ, ছুটির দিনগুলোতে মেলামেশা, সবকিছুই এত আদর্শ মনে হচ্ছিল। এমনকি মানুষ বলতো আমরা দম্পতিদের লক্ষ্য, কিন্তু মানুষ যা দেখতে পেত না তা হল সেই নিখুঁত ছবিটা আসলে কতটা ভঙ্গুর। ডেভিড এবং আমি কেবল একটি দম্পতি ছিলাম না, আমরা একটি বৃত্তের অংশ। এমন একদল লোক যারা আমাদের দৈনন্দিন জীবনে নিজেদেরকে মিশিয়ে রেখেছিল। তাদের মধ্যে 2 জন পুরুষ ছিলেন যারা সবচেয়ে আলাদা ছিলেন। মাইকেল, ডেভিডের শৈশব থেকেই সবচেয়ে ভালো বন্ধু। তারা একসাথে বড় হয়েছে, একসাথে খেলাধুলা করেছে এবং একে অপরকে ভিতর ভিতর চিনতে পেরেছে। ডেভিড প্রায়শই মাইকেলকে এমন ভাই হিসেবে বর্ণনা করত যা তার কখনো ছিল না। জেসেন আমার কর্মক্ষেত্রের সহকর্মী। বছরের পর বছর ধরে সে কেবল একজন সহকর্মীর চেয়েও বেশি কিছু হয়ে উঠেছিল। সে আমাদের পরিবারের রাতের খাবার, জন্মদিন এবং ছোট ছোট অনুষ্ঠানের অংশ ছিল। তারা দুজনই আমাদের টেবিলে অসংখ্যবার এসেছিল। তারা আমাদের সাথে মাইলফলক উদযাপন করেছিল, আমাদের সাথে টোস্ট করেছিল, এমনকি আমাদের প্রথম বাড়িতে যেতেও সাহায্য করেছিল। আমি তাদের প্রায় পরিবারের মতো বিশ্বাস করেছিলাম। আর হয়তো সেই কারণেই পরে যা ঘটেছিল তা এতটাই কষ্টদায়ক ছিল যে চা পান সবই আপাতদৃষ্টিতে সাধারণ রাতের মতো শুরু হয়েছিল। ডেভিড এবং আমি আমাদের বাড়িতে একটি ছোট ডিনার পার্টির আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিছুই না, এ অভিনব যদি শুধু ভালো খাবার, সঙ্গীত এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু থাকে। অবশ্যই মাইকেল এবং জেসেন সেখানে ছিলেন। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, হাসি, বোর্ড গেম, কাজ সম্পর্কে কথোপকথন। এটি অন্য যে কোনো সন্ধ্যের মতোই মনে হয়েছিল। কিন্তু রাত যত গড়িয়েছে আমি কিছু ভুল লক্ষ্য করলাম। মাইকেল এবং জেসেন এই অদ্ভুত দৃষ্টি বিনিময় করতে থাকেন। এটি সুখদ ছিল, প্রায় মিস করা সহজ ছিল, কিন্তু আমার অন্তর্দৃষ্টিটি ধরে ফেলে। আমি প্রথমে এটিটি এড়িয়ে গেলাম। ভেবেছিলাম হয়তো আমি অতিরিক্ত বিশ্লেষণ করছি। আমি সবসময় মানুষের মেজাজের প্রতি সংবেদনশীল, কখনো কখনো খুবই সংবেদনশীল। কিন্তু সেই রাতে যখন ডেভিড ফোন করার জন্য বাইরে পা রাখলেন, তখন এমন কিছু ঘটল যে আমি কখনো ভুলতে পারব না। মাইকেল সামনে ঝুঁকে পড়ল এবং হেসে আমার সম্পর্কে একটি মন্তব্য করল। কোনো মজার রসিকতা না, বন্ধুত্বপূর্ণ টিজিংও নয়। এটি ছিল তীক্ষ্ণ, অসম্মানজনক এবং ইচ্ছাকৃতভাবে জেসেনকে হাসানোর জন্য তৈরি করা হয়েছিল। আর জেসেন শুধু হাসেনি, সে তার নিজের মন্তব্য যোগ করেছিল, যা ছড়িটিকে আরও গভীরে ঘুরিয়ে দেয়। আমি হিমশিত হয়ে গেলাম। এরা এমন লোক যাদের আমি বিশ্বাস করতাম, যারা আমার টেবিলে খেত, আমার পরিবারের সাথে ছুটি কাটাত, আমার জন্মদিনে আমাকে জড়িয়ে ধরত, এবং তবু তারা আমার স্বামী বাইরে পা রাখার সাথে সাথে আমাকে বিদ্রুপ করছিল।
যখন ডেভিড ফিরে এলো তখন আমি ভেবেছিলাম অবশ্যই তারা থামবে, কিন্তু তারা থামেনি। তারা তাদের কথাগুলোকে রসিকতার ছদ্মবেশে লুকিয়ে রেখেছিল, হাসির আড়ালে নিষ্ঠুরতা লুকিয়েছিল। সবচেয়ে গভীরতম কি, ডেভিড প্রথমে হেসেছিল, বুঝতে পারিনি যে শব্দগুলো কতটা তীক্ষ্ণ। আমি সেখানে দুর্বলভাবে হাসছিলাম, প্রতিটি আঘাতে আমার বুক কেঁপে উঠছিল। এটা হয়তো শুধু মজার কথাই মনে হচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল বিশ্বাসঘাতকতা করা হয়েছে। অতিথিরা চলে যাবার পর সেই রাতে আমি আমার বিছানার কিনারায় বসে কাঁপছিলাম। ডেভিড রান্নাঘরে ছিল, পরিষ্কার করছিল, যেন এটা অন্য রাত। যখন সে ভিতরে এলো, আমি সতর্কতার সাথে জিজ্ঞাসা করলাম, তুমি কি লক্ষ্য করেছ মাইকেল এবং জেসন আজ রাতে আমাকে কিভাবে কথা বলল? সে ভ্রু কুঁচকে গেল, বিভ্রান্ত হল। তারা শুধু মজা করছিল। তুমি জানো ছেলেরা কেমন হতে পারে। মাইকেল বা জেসন যা বলেছে তার চেয়ে ওই একটি বাক্যই আমাকে বেশি ভেঙে দিয়েছিল। কারণ এটা আর কেবল তাদের সম্পর্কে ছিল না, এটা আমার স্বামীর সম্পর্কে ছিল, যে মানুষটি আমাকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞা করেছিল। আমার ব্যথা উপেক্ষা করা, যেন এটা কোনো ব্যাপারই না। অদৃশ্য বোধ করলাম। কয়েক সপ্তাহ ধরে আমি সেই ভার নিজের সাথে বহন করে চলেছি। জেসেনের কাজের বিষয় লেখাগুলো এড়িয়ে চলেছি। মাইকেল যখন আমার কাছে যেতে চাইত তখন আমি অজুহাত খুঁজতাম, কিন্তু যতই দূরত্ব তৈরি করতাম না কেন, যন্ত্রণা কামার পিছু পিছু করত। আর তারপর আরেকটি বিরতিকর মুহূর্ত এলো। ডেভিড আর আমি আবার মাইকেল আর জেসনের সাথে ডিনার করতে বেরিয়েছিলাম, আর এবার ওরা ডেভিডের টেবিল ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করেনি। ওরা খোলাখুলিভাবে আমার সামনে আমাকে ঠাট্টা বিদ্রুপ করেছিল। আমি কিভাবে অতিরিক্ত নিয়ন্ত্রণ করছিলাম, অথবা আমাকে সবসময় শেষ কথাটা বলতে হয়েছিল, এমন মন্তব্য করেছিল। ওদের কথাগুলো এলোমেলো ছিল না, ওরা হিসেব করে বলেছিল। আর ডেভিড, সে চুপচাপ বসেছিল। মাইকেল বা জেসন যা বলতে পারত তার চেয়েও সেই নীরবতা বেশি জোরে ছিল। বাড়ি ফেরার পথে অবশেষে আমি ভেঙে পড়লাম। তুমি কিছু বলনি কেন? আমি জিজ্ঞেস করলাম। আমার মুখ দিয়ে অশ্রু ঝরছিল। ডেভিড দীর্ঘশ্বাস ফেলে রাস্তার দিকে চোখ রেখে, আমি জিনিসগুলোকে বিশ্রী করতে চাইনি, ওরা আমার বন্ধু। আর সেটাই হলো। এই উপলব্ধি আমার বুকে একটা ঘুষির মতো আঘাত করল। বিশ্বাসঘাতকতা শুধু মাইকেল আর জেসনের কাছ থেকে হয়নি, ডেভিডের কাছ থেকেও। কয়েক সপ্তাহ কেটে গেল এবং উত্তেজনা আরও বেড়ে গেল। একদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর এটা সহ্য করতে পারব না। আমি মাইকেল আর জেসনকে ডেভিডকে না জানিয়ে একটা ক্যাফেতে আমার সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানালাম। যখন তারা পৌঁছালো তখন তারা এমনভাবে নৈতভিক আচরণ করল যেন কখনো কিছুই হয়নি। আমি তাদের দুজনের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি বুঝতে পারছ তুমি আমার সাথে কতটা নিষ্ঠুর ছিলে? তুমি কি বুঝতে পারছ তোমার কথাগুলো কি করেছে? তারা একে অপরের দিকে তাকিয়ে কাঁধ ঝাঁকাল। মাইকেল বলল, আমরা শুধু মজা করছিলাম, এটাকে এত গুরুত্বের সাথে নিও না। জেসন আরও বলল, হ্যাঁ, এটা সবই মজার ছিল। সেই মুহূর্তে আমি সত্যটা জানলাম। তারা আমাকে সম্মান করেনি, এবং তারা কখনো করেনি, কারণ প্রকৃত বন্ধুরা তোমার কষ্টকে রসিকতা বলে উড়িয়ে দেয় না। আমি উঠে দাঁড়ালাম, তাদের সময়ের জন্য ধন্যবাদ জানালাম এবং বেরিয়ে এলাম। কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো আমি হালকা বোধ করলাম। ব্যথা চলে যাওয়ার কারণে নয়, বরং আমি অবশেষে তাদের ওপর কর্তৃত্ব দেওয়া বন্ধ করে দিয়েছিলাম বলে। যখন আমি ডেভিডকে সাক্ষাতের কথা বললাম তখন সে রেগে গেল। তাদের ওপর নয়, আমার ওপর। তুমি আমার পিছনে পিছনে চলে গেছ, সে চিৎকার করে বলল। সেই রাত্রি আমাদের বিবাহের সবচেয়ে খারাপ তর্কগুলির মধ্যে একটিতে পরিণত হল। চোখের জলের মধ্য দিয়ে আমি বললাম, যদি তুমি আমার পক্ষে দাঁড়াতে না পারো তাহলে হয়তো আমি সারাক্ষণ ভুল জায়গায় দাঁড়িয়েছিলাম। তার কোনো সাড়া ছিল না, শুধু নীরবতা। কয়েক সপ্তাহ পর আমাদের বিবাহ যেন একটা সুতোয় ঝুলছে, কিন্তু ধীরে ধীরে, যন্ত্রণাদায়কভাবে ধীরে ধীরে কিছু একটা বদলে যেতে শুরু করল। ডেভিড লক্ষ্য করতে শুরু করল যে আমি কতটা শান্ত হয়ে গেছি। আমি কিভাবে আর ডিনারের আয়োজন করতে চাই না, কিভাবে বন্ধুদের থেকে দূরে সরে গেছি। একদিন সন্ধ্যায় সে সোফায় আমার পাশে বসে আমার হাত ধরে ফিসফিস করে বলল, আমি তোমাকে ব্যর্থ করেছি।
আমার তোমাকে রক্ষা করা উচিত ছিল, আমার তাদেরকে থামতে বলা উচিত ছিল। আমি বুঝতে পারিনি এটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু এখন আমি এটা বুঝতে পারছি। এই কথাগুলো ব্যথা মুছে দেয়নি, কিন্তু এগুলো আরোগ্যের দরজা খুলে দিয়েছে। ডেভিড মাইকেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, সে নিজেকে জেসন থেকে দূরে সরিয়ে নিয়েছে। এটা সহজ ছিল না। এরা এমন মানুষ যাদের সে ভাই বলে ডাকত, কিন্তু সে গুরুত্বপূর্ণ কিছু বুঝতে পেরেছিল। তার বিবাহের প্রতি আনুগত্য প্রথমে আসতে হয়েছিল। এর জন্য কয়েক মাস ধরে কথোপকথন, কান্না এবং পুনর্গঠন করতে হয়েছিল। বিশ্বাস রাতারাতি ফিরে আসে না, এর জন্য প্রচেষ্টা, ধারাবাহিকতা এবং সময় লাগে। ডেভিড শুধু কথা নয়, তার কাজের মাধ্যমে আমাকে দেখিয়েছে যে সে আমাদের জন্য লড়াই করতে ইচ্ছুক, এবং ধীরে ধীরে টুকরো টুকরো করে আমরা একে অপরের কাছে ফিরে আসার পথ খুঁজে পেয়েছি। এখন পিছনে তাকালে আমি বুঝতে পারি যে বিশ্বাসঘাতকতা সবসময় প্রেম বা মিথ্যের আকারে আসে না। কখনো কখনো এটা চুপচাপ আসে, রসিকতার ছদ্মবেশে আসে, অথবা নীরবে আবৃত থাকে যখন কারোর তোমার পক্ষে কথা বলা উচিত ছিল। আর কখনো কখনো আপনি যাদেরকে তোমাকে রক্ষা করতে বলে মনে করেন তারা তা করেন না। কিন্তু নিরাময় সম্ভব, আর বৃদ্ধিও সম্ভব, কারণ শেষ পক্ষে অনুগত মানে অস্বস্তি এড়িয়ে চলা নয়, এটা হলো আপনার ভালোবাসার মানুষদের পাশে দাঁড়ানো, এমনকি যখন তা কঠিন।